সত্য ঘটনা অবলম্বনে। পুতুল পুতুল করে মায়, পুতুল কেবল হারায় যায়, মা যে কেবল খুঁজে বেড়ায়। ওরে পুতুল, পুতুল পুতুল মা, তুই আমার কাছে আয়। পুতুল কাছে আয়। নন্দিনীর কণ্ঠে এই ছড়াটা গত আধ ঘন্টায় কম করে 5 বার শুনতে পেল তমাল। নন্দিনী ছিল একটা অন্ধকার ঘরে, তাকে দেখা যাচ্ছে না, শুধু এই ছড়াটাই 5 মিনিট অন্তর অন্তর বলে উঠছে সে। বারান্দায় দুটো বেতের চেয়ারে সমরেশ ও তমাল মুখোমুখি বসে আছে। শুনলে তমাল, এই এক ছড়া কাটা ছাড়া নন্দিনী গত 1 মাসে আর একটাও কথা বলেন। চিন্তিত স্বরে বলল সমরেশ। কিন্তু এই ছড়াটাই কেন? আসলে পুতুল আর নন্দিনী যখন লুকোচুরি খেলতো, তখন নন্দিনী এই ছড়াটা বলতে বলতেই পুতুলকে খুঁজত। হ্যাঁ, বুঝলাম। পুতুলের মৃত্যুর পরই বৌদির এই অবস্থা হয়েছে, সেটা তো জলের মতো পরিষ্কার। তুমি ডাক্তার দেখাওনি কেন? দেখিয়েছি তো, আমাদের পাশের গ্রামে হরেন কবিরাজকে এনেছিলাম। কি সব জড়িবুটি দিয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তুমি কলকাতায় নিয়ে গেলে না কেন? হ্যাঁ, হরেন কবিরাজ একবার বলেছিল বটে কলকাতায় পাগলের ডাক্তারের পরামর্শ নিতে। কিসের ডাক্তার বললে? পাগলের? কিন্তু বৌদি তো পাগল নয়। মেয়ে মারা যাওয়ার পর মায়েদের এমন অবস্থা হওয়া অত্যন্ত স্বাভাবিক। এতে কাউকে পাগল বলা যায় না সমরেশ। তুমি বলতে পারো বৌদির মনের রোগ হয়েছে। মনের রোগ? সে আবার কি? মনের রোগ হয় নাকি? মনের রোগও হয়, সেই রোগের ডাক্তারও হয়, আর সেই রোগের চিকিৎসাও হয়, ওষুধপত্রও আছে, এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল সেই রোগ নিরাময়ও করা যায়। আচ্ছা, কিন্তু এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। আমি সামান্য মেডিসিনের ডাক্তার। তোমার কথাতেই এই গ্রামে এসেছি বৌদিকে দেখতে। হ্যাঁ, দেখো, তোমার সাথে তো আমার আজকের সম্পর্ক নয়। ছোটবেলায় তোমার বাড়িতেই দিনের পর দিন সময় কাটিয়েছি। তোমার বিপদে তোমার পাশে থাকতে এসেছি আজ। কিন্তু বৌদির এই রকম সমস্যার ব্যাপারে আমি তো কিছু জানতাম না, আর এ ব্যাপারে আমি কিছু করতে পারবো না ভাই। আর সত্যি বলতে তোমার দিকেও খানিক গাফিলতি হয়েছে। হ্যাঁ তা বটে। তোমায় কলকাতায় যেতে হবে। আমার চেনাশোনা একজন মনোরোগ বিশেষজ্ঞ আছেন, ডক্টর ঘোষ। ওই কামাক স্ট্রিটের দিকে চেম্বার। আমাকে তিনি খুব খাতির করেন। আমি তোমাদের ওই ডাক্তার দেখাবার সমস্ত ব্যবস্থা করে দেব। সে না হয় যাব, কিন্তু আমি অনুরোধ করছি তুমি একবার নিজে নন্দিনীর সঙ্গে কথা বলে দেখো না। নিশ্চয়ই বলবো। এসেছি যখন, খতিয়ে দেখতে হবে কেসটা। কিন্তু তার আগে আমায় একটা বিষয় জানতে হবে। কি বিষয় বলো? জানি তোমার বলতে খারাপ লাগবে, কিন্তু তবু আমায় প্রশ্নটা করতে হচ্ছে। পুতুল মারা গিয়েছিল কি করে? তমালের প্রশ্ন শুনে সমরেশের মুখটা ম্লান হয়ে গেল, চোখে এলো জল। অনেক দিন পর নিজের 5 বছরের মেয়ে পুতুলের মুখটা সমরেশের চোখের সামনে ভেসে উঠছে। দাঁতে দাঁত চিপে সমরেশ উত্তর দিল, খেলতে খেলতে ছাদ থেকে পড়ে মারা গেছিল পুতুল। তখন তোমরা বাড়িতেই ছিলে? আমি ছিলাম না, নন্দিনী মেয়েকে নিয়ে দুপুরবেলা ঘুমাচ্ছিল। কখন যে পুতুল ছাদে চলে গেছে সেটাও জানতেও পারিনি। ছাদ থেকে পড়ে যাওয়ার সময় পুতুলের আর্তনাদে ঘুম ভাঙে নন্দিনী। মেয়েটাকে মৃতাবস্থায় বৌদিই তার মানে প্রথম দেখে?
হ্যাঁ। হয়তো সেটা দেখেই বৌদির মনে খুব আঘাত লেগেছে। সেই শখটাই সামলাতে পারিনি, তাই এখন এরকম করছে। তমালের এই কথা শুনে সমরেশের মুখটা গম্ভীর হয়ে গেল। কিছু যেন লোকাতে চাইছে সে। তমালের ডাক্তারি চোখ সমরেশের এই অভিব্যক্তি বুঝে নিতে তার সময় লাগলো না। তমাল বলল, দেখো সমরেশদা, ডাক্তারের কাছে কিছু লুকিও না। বৌদির কি কোনো সমস্যা আছে? মানে ছিল কিছু আগে? আমাকে সব খুলে বলো, চিন্তা করো না, আমি এই কথা কাউকে কোনোদিনও বলবো না। সমরেশের মা বাবা কেউ নেই। নিজের মনের যন্ত্রণাগুলো কোনোদিনই সে কারোর সামনে প্রকাশ করেনি, কিন্তু আজ তমালের সামনে তাকে সব কিছুই প্রকাশ করতে হবে। না হলে যে তার প্রাণের অধিক প্রিয় স্ত্রীকে সে কখনোই সুস্থ করে তুলতে পারবে না। মেয়েকেও হারিয়েছে সে, এবার বউকেও হারাবে। নিজের মন শক্ত করে সমরেশ বলল, আমি বিয়ের কিছুদিন পর থেকেই বুঝতে পেরেছিলাম নন্দিনী বাকি আর 5টা মেয়েদের থেকে অনেকটাই আলাদা। মেয়েদের অনেক রকমের বাতিক হয়, তা তো তুমি জানোই, কিন্তু নন্দিনীর বাতিক ছিল একেবারে ভিন্ন। বাতিক? কি ধরনের বাতিক? নন্দিনী অবস্থাপন্ন ঘরের মেয়ে। বিয়ের পর শ্বশুরবাড়ির জন্য সে শখানেক উপহার এনেছিল, কিন্তু তার সঙ্গেই ব্যাগে বোঝাই করে এনেছিল প্রায় 40-50টা পুতুল। পুতুল? হ্যাঁ, পুতুল। বাবা, ইন্টারেস্টিং। ওর এমনিতেই পুতুলের বাতিক ছিল। যে ঘরেও থাকতো সে ঘর সম্পূর্ণ পুতুলে ভর্তি করে রেখেছিল। এমনকি আমাদের মেয়ে হওয়ার পর নন্দিনী ওর নামও রেখেছিল পুতুল। তখন আপত্তি করিনি, কিন্তু এখন ভাবলে প্রচন্ড রাগ হয়। আজ ওর বাতিকের জন্যই আমার মেয়েটা আর রইল না। কেন? বৌদির পুতুলের বাতিকের সঙ্গে তোমার মেয়ের মৃত্যুর কি সম্পর্ক? সেই দিনের ঘটনাটা তাহলে তোমায় খুলে বলি। 1 মাস আগে যেদিন পুতুলের মৃত্যু হয়, সেই দিন সকালের এটা ঘটনা। আমায় সেদিন কলকাতায় যেতে হতো একটা কাজে, তাই সকাল থেকেই আমি ব্যস্ত ছিলাম। অন্যদিকে নন্দিনী তখন কলতলায় স্নান সারতে গিয়েছিল। মেয়ের দিকে আমরা তখন তেমন কেউই নজর দিইনি। এমনিও আমার মেয়ে খুবই শান্ত ছিল, কোনোদিন তাকে অত্যাধিক দুষ্টুমি করতে দেখিনি। কিন্তু সেই দিনেও একটা কাণ্ড করে বসল। নন্দিনী নিজের ঘর অত্যন্ত পরিষ্কার রাখত, যত্ন করে নিজের পুতুলগুলোকে একসাথে সাজিয়ে রাখত, তাদের সুন্দর সুন্দর জামা বানাতো এবং রোজ সেই জামা নিজে হাতে বদল করত। নন্দিনীর ওই পুতুল ঘরে ঢোকার অনুমতি কারোর ছিল না, এমনকি মেয়েরও না। কিন্তু সেই দিন নন্দিনী স্নান সেরে পুতুল ঘরে ঢুকে দেখল মেয়ে হাতে পুতুল নিয়ে বসে খেলছে। সেই পুতুলটা ছিল নন্দিনীর অতি প্রিয়। নন্দিনী এগিয়ে এসে দেখল সেই পুতুলের একটা চোখ খুলে মাটিতে পড়ে আছে। মাকে সামনে দেখে চমকে উঠল পুতুল। বাচ্চা মেয়েটার চোখে মুখে তখন ভয়ে খেলা করছে। নন্দিনী ক্রুদ্ধ মূর্তি ধারণ করে সেই 5 বছরের মেয়েকে তুমুল বকাঝকা শুরু করল। নন্দিনীর চিৎকার চেঁচামেচিতে আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম পুতুল হাউ হাউ করে কাঁদছে আর নন্দিনী একটা বাটাম নিয়ে ওকে মারতে যাচ্ছে। সেই দৃশ্য আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। একটা পুতুলের চোখ খুলে ফেলেছে বলে আমার মেয়েকে তার মায়ের হাতে মার খেতে হবে, এই জিনিসটা আমি মানতে পারছি না। আমি চিৎকার করে বললাম, নন্দিনী, বাড়াবাড়ির একটা সীমা থাকে। বাচ্চা মেয়ে পুতুল নিয়ে খেলতে গিয়ে এরকম করে ফেলেছে, তার জন্য তুমি মেয়েকে ধরে মারবে? আমার পুতুলে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেল? সব তোমার জন্য হয়েছে, সব তোমার দোষ। তুমি ভাবোটা কি নিজেকে? আমি কিছু বুঝি না? তুমি ওকে শিখিয়েছ, বুঝেছ? আমি সব বুঝতে পারি, তুমি ওকে শিখিয়েছ, তাই না? আমি কিন্তু সেই বিয়ের পর থেকে দেখছি
এই পুতুল রাখা নিয়ে তোমার একটা বিশাল আপত্তি ছিল। সব কিছু তুমি করেছো, সবটা তুমি করেছো। অনেক দিন সহ্য করেছি নন্দিনী। এই পুতুল নিয়ে বাতিক যদি তোমার শেষ না হয় তাহলে তোমায় কিন্তু আমি বাপের বাড়িতে রেখে দিয়ে আসবো। কি বললে? কি বললে তুমি? আমায় তুমি বাপের বাড়ি রেখে আসবে? আমাকে? তাও তো ভালো, তোমার বাপের বাড়িতে রেখে আসার কথা বলেছি। আমার জায়গায় অন্য কেউ এরকম আচরণ দেখলে না তোমায় পাগলা গারদে রেখে আসার কথা বলতো। তুমুল ঝগড়া, অশান্তি, রাগারাগি করার পর আমি সেদিন বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আগেই তোমায় বললাম আমার কলকাতায় যাওয়ার ছিল একটা কাজে। কাজ সেরে বিকেলবেলা আবার ফিরে এলাম। বাড়ির কাছাকাছি আসতে দেখি গ্রামের লোকেরা ভিড় করে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। আমাকে বাড়ি ফিরতে দেখে প্রতিবেশীরা হই হই করে উঠল। বুঝলাম কিছু একটা বিপদ হয়েছে। ভিড় টপকে বাড়ির ভেতরে ঢুকে দেখলাম মাটিতে পড়ে রয়েছে আমার 5 বছরের ছোট মেয়ে পুতুল। ওর মাথাটা একটা টান ইটে পড়ে থেতলে গেছে। নন্দিনী মেয়ের পায়ের কাছে বসে তারও স্বর কেঁদে চলেছে। আমাকে দেখেই নন্দিনী ছুটে এসে আমার মুখে মুখ পুছে কাঁদতে থাকলো। বললো দুপুরবেলা ও মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল। কখন যে মেয়ে ছাদে উঠে খেলতে গিয়েছিল সেটাও জানতেই পারি। হঠাৎ মেয়ের চিৎকারে ওর ঘুম ভাঙে। আমিও ওকে একটু কথা শুনিয়ে দিলাম। সেদিন মেয়ে পুতুল নিয়ে খেলার জন্য মায়ের কাছে বকুনি খেয়ে মায়ের ওপর অভিমান করেই হয়তো ছাদে গিয়ে একা একা খেলছিল। বাচ্চা মেয়ে অসাবধান হয়ে খেলতে খেলতে নিচে পড়ে গিয়েছিল, তাতেই অভাগী প্রাণ হারালো। এই ঘটনার পর নন্দিনীও নিজেকে গুটিয়ে নিল। সেদিন থেকেই ও কেমন যেন একটা হয়ে উঠল। সারাক্ষণ ওই এক ছড়া কেটে যাচ্ছে, একা একাই লুকোচুরি খেলে চলেছে। হঠাৎ হঠাৎ ধাপ্পা বলে চিৎকার করে উঠছে। বুঝতেই তো পারছো, গ্রামের লোকেরা এইসব দেখতে পেলে নন্দিনীকে পাগল বলে মন্তব্য করবে। আমার মা বাবা কেউ নেই, মেয়ে মারা গেছে। বউ ছাড়া তো আমার আর কেউ রইল না তোমার। এখন তুমিই ভরসা। দয়া করে ওকে তুমি সুস্থ করে দাও। হ্যাঁ, আমি তো তোমায় প্রথমেই বললাম সমরেশদা, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি যতটা পারবো সাহায্য করব। চলো আগে একবার বৌদির সঙ্গে কথা বলে আসি। সমরেশ তমালকে একটি ঘরে নিয়ে গেল। ঘরটা সম্পূর্ণ অন্ধকার। সেই ঘর থেকেই একটু আগে তমালের কানে ভেসে এসেছিল নন্দিনীর বলা সেই ছড়াটা। সমরেশ ঘরের বাতি জ্বালিয়ে দিল। তমাল দেখল ঘরে সারি সারি পুতুল সাজিয়ে রাখা আছে এবং সেই ঘরেরই একটা কোণে মেঝেতে পা মুড়ে মাথা নিচু করে বসে আছে নন্দিনী। বিড়বিড় করে কিছু বলছে সে। তমাল সেই দিকে এগিয়ে গেল। নন্দিনী নিজের মুখ লুকিয়ে অনবরত সেই ছড়া কেটে চলেছে। বৌদি, ও বৌদি, চিনতে পারছো? অচেনা একটি পুরুষ কণ্ঠ শুনে নন্দিনী মুখ তুলে তমালের দিকে তাকালো। নন্দিনীর চোখের তলায় কালো গর্তের সৃষ্টি হয়েছে। চোখে মুখে পড়েছে কালো ছোপ। মাথার সামনেটা ফাঁকা হয়ে গেছে। তমালের দিকে তাকিয়ে এই প্রথমবার নন্দিনী সামান্য হেসে বলল, তুমি তমাল ঠাকুরপো না? সেই বিয়ের সময় দেখেছিলাম তোমায়। কেমন আছো? সমরেশ উত্তেজিত হয়ে বলল, তমাল, গত 1 মাসেই প্রথমবার নন্দিনী অন্য কথা বলল। তুমি পারবে তমাল, তুমি পারবে। তুমি নন্দিনীর সঙ্গে কথা বলো, আমি একটু চায়ের ব্যবস্থা করে আসি। দাঁড়াও।
ঘর থেকে চলে গেল সমরেশ। তমাল নন্দিনীর সামনে বসে বলল, তোমার কি কোনো কষ্ট হচ্ছে বৌদি? নন্দিনী ওপর নিচে মাথা নাড়ালো। তমাল বলল, কি হয়েছে আমায় বলো। নন্দিনী কৌতূহলী দৃষ্টিতে দরজার দিকে তাকালো। তমালও সেদিকে তাকিয়ে বলল, কেউ নেই, তুমি আমাকে বলো কি হয়েছে তোমার, কে কষ্ট দিচ্ছে তোমায়? নন্দিনী নিজের মুখটা এগিয়ে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, সে আমায় বড়ই কষ্ট দিচ্ছে গো ঠাকুরপো। সে কে? সমরেশদা? না 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 না, ওই যে ওই যে ওই যে তোমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ওর কথা বলছি। কষ্ট কষ্ট, বড্ড কষ্ট, বড্ড কষ্ট। তমাল নিমেষের মধ্যে পিছন দিকে তাকালো। কোথাও কেউ নেই। হঠাৎ খিলখিল করে হেসে উঠল নন্দিনী। বাবা, তোমায় দেখে তো ভয় ছুটে পালিয়ে গেল। ওই দেখো পালিয়ে যাচ্ছে ঠাকুরপো। তোমাকে দেখে না ভয় পালিয়ে গেছে। কে পালিয়ে গেল? আমার মেয়ে গো, পুতুল। এই তো, ওই তো দরজার সামনে দাঁড়িয়ে উঁকি মেরে তোমাকে দেখছে এখন। তমাল দরজার দিকে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। সন্তানকে হারিয়ে ফেললে যে কোনো মায়েরই এই অবস্থা হতে পারে। তমালের খারাপ লাগলো। সে বলল, তুমি চিন্তা করো না বৌদি, তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। কি যে বলো না, আমি তো সুস্থ। আমার আবার কি হয়ে যাবে? আমি তো সুস্থ। কিন্তু পুতুল আমায় খুব কষ্ট দেয় ঠাকুরপো। কিছুতেই আমাকে একা ছাড়ে না। আগে পুতুল নিয়ে কত খেলতাম জানো, কিন্তু যবে থেকে আমার মেয়েটা মরে গেছে না, তবে থেকে এই পুতুলগুলো নিয়ে খেলতেও আমার ভয় করে। ভয় করে কেন? কি বলছো তুমি? হ্যাঁ, ভয় করবে না? এখন তো আমার মেয়ে আর মানুষ নই গো ঠাকুরপো। এখন তো আমার পুতুল আর মানুষ নেই, ও তো এখন হাওয়া হয়ে গেছে। হাওয়া। যেই আমি একটু পুতুল নিয়ে খেলতে বসি, সেইও পুতুলের মধ্যে ঢুকে পড়ে। তারপর জোর করে আমাকে ওর প্রিয় ছড়াটা শোনাতে বলে। রাত বিরেতে আমাকে ভয় দেখিয়ে লুকোচুরি খেলতে বলে। ধাপ্পা ধাপ্পা, লুকোচুরি খেলতে বলে। আমি জানি তোমার দাদা এসব দেখে আমাকে পাগল মনে করে, কিন্তু বিশ্বাস করো, আমি পাগল নই। আমি পাগল নই। আমার মেয়ে পুতুল শুধু আমাকেই দেখা দেয়, শুধু আমাকে। তুমি আমার একটা কাজ করে দেবে ঠাকুরপো, একটা কাজ। কি কাজ বলো? তোমার দাদাকে এই বাড়িতে একটা ওঝা আনতে বলবে। শুনেছি ওঝাদের নাকি ভূতে ভয় পায়। ওঝা? আরে 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 কি করছোটা কি ঠাকুরপো? আস্তে আস্তে আস্তে, জোরে কথা বলো না। আস্তে আস্তে কথা বলো। মেয়েটা যদি শুনতে পায় না যে আমি ওকে তাড়ানোর জন্য ওঝা ডাকতে বলেছি,
তাহলে কিন্তু ও আমাকে আরো জ্বালাবে। ও ও আমাকে আরো জ্বালাবে। এমন সময় ঘরে প্রবেশ করল সমরেশ। ওর হাতে রয়েছে একটা চায়ের কাপ। ওকে দেখেই চমকে উঠল নন্দিনী। ওই দেখো ঠাকুরপো, সমরেশের পেছনে আমার মেয়েটা লুকিয়ে দাঁড়িয়ে আছে। ও রেখে গেছে তমাল। ও আমাদের সব কথা শুনে নিয়েছে, সব কথা। হতবম্বের মতো দাঁড়িয়ে রইল সমরেশ। তমালও কি বলবে কিছু বলে বুঝে উঠতে পারছিল না। এমন সময় নন্দিনী উঠে দাঁড়ালো। হাতটা সামনের দিকে বাড়িয়ে নিজে থেকেই বলে উঠল, কি হলো? উফ, আমার হাতটা ধরে টানছিস কেন? বলছি তো আর খেলবো না। আবার তোর সঙ্গে লুকোচুরি খেলতে ভালো লাগে না। আমি তোকে ভয় পাই, তুই বুঝতে পারিস না। চলে যা বলছি। আমি আর খেলবো না তোর সাথে। তুই চলে যা এখান থেকে, যা চলে যা। না আমি নন্দিনী সেই ঘর থেকে বেরিয়ে গেল। দেখে মনে হলো কেউ যেন তাকে হাত ধরে টানতে টানতে বের করে নিয়ে গেল। তমাল বলল, বৌদির মনে একটা ধারণা জন্মেছে যে এই বাড়িতে তোমাদের মেয়ে পুতুলের আত্মা রয়েছে। সে নাকি রোজ এসে বৌদির সঙ্গে লুকোচুরি খেলতে চায়। আর দেরি করো না সমরেশদা, কালই তুমি বৌদিকে নিয়ে কলকাতায় চলে এসো। আমি আজ রাতের ট্রেন ধরে ফিরে যাচ্ছি। কাল আমি সব ব্যবস্থা করে রাখব। তুমি শুধু কাল সকালে চলে এসো। বেশ, তাই হবে। চলো, আমি তোমায় একটু এগিয়ে দিই। সমরেশ তমালকে নিয়ে বেরিয়ে পড়ল। তমাল বেরোনোর সময় দেখল নন্দিনী দু হাতে নিজের চোখ ঢাকা দিয়ে 1, 2, 3 করে গুনে চলেছে, যেন কাউকে সময় দিচ্ছে লুকিয়ে পড়ার জন্য। তমাল একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে বিদায় নিল। সমরেশ বাইরে থেকে সদর টেনে বন্ধ করে দিল। এক, দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9, 10। গোনা শেষ করল নন্দিনী। দু চোখের উপর থেকে নিজের হাত নামিয়ে নিয়ে দেখল পুরো বাড়িটা অন্ধকার। কিন্তু একটু আগেই তো বাড়িতে আলো জ্বলছিল। সমরেশ অন্ধকার পছন্দ করে না, তাই জন্য সমরেশ থাকাকালীন এই বাড়ির আলো কখনো নেভে না। তাহলে কি? মা, আমি লুকিয়ে আছি, আমাকে খুঁজে বের করো তো দেখি। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা কথা। নন্দিনীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বিগত 1 মাস ধরে নিজের 5 বছরের মেয়ের আত্মার হাতে এইভাবেই হেনস্থা হচ্ছে নন্দিনী। রোজ মেয়ে আসে মায়ের সঙ্গে লুকোচুরি খেলতে। নন্দিনীকে সেই ছড়া আউড়ে মেয়েকে খুঁজে বার করতে হয়। আজও সে কাঁদতে কাঁদতে ছড়া কেটে উঠল।
পুতুল 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 করে মাই, পুতুল কেবল হারায় যায়, আজ তোকে খুঁজে বেড়ায়। পুতুল 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 রে, তুই কাছে আয়, পুতুল তুই কাছে আয়। ছড়া শেষ হলে দূর থেকে আবার খিলখিল করে বাচ্চা মেয়েটার হাসি শোনা গেল। নন্দিনী রান্নাঘর, বারান্দা, শোবার ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মেয়েকে খুঁজে পেল না। এমন সময় তার পুতুল ঘর থেকে আবার কথা ভেসে এলো। মা, ওখানে খুঁজছো কেন? আমি তো এই ঘরে আছি। এসো এসো মা, এই ঘরে এসো। নন্দিনী ভয় পেয়ে পুতুল ঘরে ঢুকল। অন্ধকারে সেই ঘরে সাজিয়ে রাখা পুতুলগুলোর চোখ জ্বলজ্বল করে উঠল। অদৃশ্য শিশুটি আবার বলে উঠল, এই তো মা, আমি এই ঘরেই আছি। নাও, আমায় খুঁজে নাও। ও মা, চুপ করে আছো কেন? ছড়াটা বলো না মা, আমার যে ভালো লাগে তোমার মুখে ওই ছড়াটা শুনতে। পুতুল করে মাই, পুতুল পুতুল কেবল হারায় যায়, মা যে তোকে খুঁজে বেড়ায়। পুতুল পুতুল রে। নন্দিনী ছড়া কাটতে কাটতে খাটের তলায় উঁকি মেরে দেখল, না, সেখানে কেউ নেই। আলমারি খুলে খুঁজল, সেখানেও কেউ নেই। এমন সময় সব কটা পুতুল যেন একসাথে নড়ে উঠল। ভয়ে ভয়ে সেই দিকে তাকালো নন্দিনী। পুতুলগুলো এক দৃষ্টে তাকিয়ে আছে নন্দিনীর দিকে। সবার মুখেই একটা অদ্ভুত হাসি খেলছে। সব কটা পুতুলই যেন জীবন্ত হয়ে উঠেছে। অতগুলো পুতুলের মধ্যে একটি পুতুল বলে উঠল, এদের মধ্যেই আমি আছি, আমায় খুঁজে বের করো তো দেখি। অতগুলো পুতুলের মধ্যে যে কে কথা বলল নন্দিনী তা বুঝতে পারল না। এদিকে ওদিকে একবার বিভ্রান্তভাবে তাকিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল পুতুলগুলোর দিকে। কিন্তু কোন পুতুলের মধ্যে যে মেয়ে ঢুকে বসে আছে সেটা সে বুঝতে পারল না। আবার সে কম্পিত স্বরে ছড়া কাটতে শুরু করলো। পুতুল করে মাই, পুতুল পুতুল কেবল এবারে নন্দিনী একটা পুতুল হাতে নিল। এই পুতুলটার একটা চোখ নেই। পুতুলটা নিয়েই তার মেয়ে সেই দিন খেলা করছিল এবং অসাবধানতায় পুতুলটার চোখটা খুলে ফেলেছিল। পুতুলটা হাতে নিতেই নন্দিনীর বুকের ভেতরটা কেঁপে উঠল। পুতুলের অন্য চোখটা তখন নিজে থেকেই নড়ে উঠল। দুবার সেই চোখের ওপর পলক পড়ল। পুতুলটা খিলখিল করে হেসে উঠল এবং নন্দিনীর গলা জড়িয়ে ধরে বলল, ধপ্পা। পুতুলটার ছোট্ট ছোট্ট হাত নন্দিনীর গলায় বসে গিয়ে ওর দমটা আটকে যাচ্ছিল। নন্দিনী কাশতে কাশতে বলল, করছিস তুই? ছেড়ে দে বলছি, গলা ছেড়ে দে। কেন মা, তুমি কেন তোমার থেকে আমাকে দূরে করছো? সেই দিনও তো আমি তোমায় এইভাবেই চাপটে ধরেছিলাম বলো, কিন্তু তুমি কি করলে? আমার হাত ছাড়িয়ে
আমাকে এক ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিলে। কেন মা? তোমার এই পুতুলের চোখটা ভুল করে খুলে দিয়েছিলাম বলে? সেদিন বাবা চলে যাওয়ার পর তুমি আমায় মারতে মারতে ছাদে নিয়ে গেলে, তারপর ছাদ দিয়ে ধাক্কা মেরে ফেলে দিলে। আমি কত কাঁদলাম, কিন্তু তুমি শুনলে না। তুমি তো আমায় ভালোই বাসতে না মা, তুমি তো এই পুতুলটাকে ভালোবাসতে, তুমি ওদেরকে ভালোবাসতে। আমার থেকেও বেশি তুমি পুতুলগুলোকে ভালোবাসতে। দেখো মা, তোমার জন্য আমিও পুতুল হয়ে গেছি। এবার থেকে আমি এই পুতুলগুলোর মধ্যেই থাকবো। তাহলে তো আমায় ভালোবাসবে বলো? আচ্ছা মা, যদি আমার মতো তুমিও পুতুলের মধ্যে থাকো, তাহলে তো আমরা সব সময় একসাথে থাকতে পারবো বলো? কিন্তু তুমি কি করে পুতুলের মধ্যে ঢুকবে? তুমি তো বেঁচে আছো। একটা কাজ করব মা। কি কাজ? আমি তোমাকেও মেরে ফেলবো, তাহলে তো আমরা একসাথেই থাকতে পারবো বলো? এই কথা শুনে নন্দিনী পুতুলের হাতটা নিজের গলা থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নন্দিনী ছটফট করতে করতে পুতুলটাকে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পুতুলটা তার বুকের ওপর চেপে বসে খুদে খুদে হাত দুটো দিয়ে তার গলা টিপে ধরে রইল। মাকে ছটফট করতে দেখে পুতুলটা ভারী মজা পাচ্ছিল যেন। সে কেবলই হেসে চলল। যন্ত্রণায় আর আতঙ্কে বেসামাল হয়ে বাড়ি জুড়ে ছোটাছুটি করতে লাগলো নন্দিনী, যেন তার ধারণা এইভাবে পুতুলটাকে ঝাঁকিয়ে ফেলে দেবে সে। কিন্তু ছোট ছোট পুতুলের সঙ্গে লড়াই করতে করতে কখন যে নন্দিনী সিঁড়ি দিয়ে ছাদের উপর উঠে গেল সেটা সে নিজেও বুঝতে পারল না। মাথার উপর চাঁদের জ্যোৎস্নার ছটা দেখে নন্দিনীর হুঁশ ফিরল। সে কি করে এলো এই ছাদে? অনুভব করলো সে ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে রয়েছে। আর একটা ভুল পদক্ষেপ, ছাদ থেকে সোজা নিচে পড়ে যাবে নন্দিনী। তার বুকের উপর সেঁটে থাকা পুতুলটা তাকে ঠেলে ফেলার চেষ্টা করছে। নন্দিনী কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে, আমার সাথে অবস্থা করিস না পুতুল, আমাকে। এই কথাগুলো তো সেদিন আমিও বলেছিলাম, তুমিও তো সেদিন কিচ্ছু শুনলে না মা। পুতুল কর্ণপাত না করে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ও মা, একটা ছড়া শুনবে? পুতুল পুতুল করে মায়, পুতুলকে মা ভয় পায়, পুতুলের মা পালিয়ে যায়, কিন্তু পুতুল মাকে ধরে নেয়। তিনি নিজের বুকের ওপর সজোরে একটা ধাক্কা অনুভব করল। পা পিছলে সে কার্নিশ থেকে উল্টো হয়ে সশব্দে নিচে পড়ল একটা থান ইটের ওপর। গলির মোড়ে দাঁড়িয়ে তমালকে রিকশায় তুলে দিয়ে সমরেশ বলল, তাহলে কালকে দেখা হচ্ছে। আমি প্রথম ট্রেনেই নন্দিনীকে নিয়ে পৌঁছে যাব কলকাতায়। সেই ভালো হবে। এবারে তুমি বাড়ি যাও, বৌদিকে এতক্ষণ একা রাখাটা উচিত নয়। সমরেশদা, ও সমরেশদা। সমরেশকে উদ্বিগ্ন কণ্ঠে পিছন দিক থেকে একজন ডেকে উঠল। সমরেশ পিছনে তাকিয়ে ছেলেটিকে দেখে প্রশ্ন করল, আরে হাবুল, এরকমভাবে ডাকছিস কেন? কি হয়েছে?
হাবুল হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি চলো, তোমার বাড়ি থেকে একটা বিভৎস আওয়াজ পেয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু যা দেখলাম। তুমি তাড়াতাড়ি চলো, কি দেখলি? তুমি তাড়াতাড়ি চলো। হাবুল কথা শেষ না করে ছুটে চলে গেল। সমরেশ আর তমাল তৎক্ষণাৎ বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে ইতিমধ্যেই 2-4 জন জড়ো হয়ে রয়েছে। তাদের সরিয়ে সমরেশ বাড়িতে ঢুকে দেখল সামনের ছোট্ট বাগানে রক্তের মাঝে মরে পড়ে রয়েছে নন্দিনী। সমরেশ স্ত্রীর মৃতদেহের সামনে ধপ করে আচ্ছন্নের মতো বসে পড়ল। আজ থেকে 1 মাস আগে পুতুল ঠিক যেমনভাবে যেই জায়গায় মারা গিয়েছিল, আজ নন্দিনীর মৃতদেহটাও ঠিক একই জায়গায় মাটিতে পড়ে রয়েছে। নন্দিনীর মাথাটা একটা ধান ইটের উপর পড়ে থেঁতলে গেছে, হাত পাগুলো ভেঙে বেঁকে গেছে। শুধু একটাই পার্থক্য, নন্দিনীর বুকের ওপর রয়েছে একটা 1 চোখ কানা পুতুল। নন্দিনীর গলা জড়িয়ে সে যেন হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছে সবার দিকে। আজ আপনারা শুনলেন অঙ্কিতা ঘোষের লেখা সত্য ঘটনা অবলম্বনে পুতুল ঘরের অন্ধকার। পুতুলের ভূমিকায় বর্ণালী, নন্দিনীর ভূমিকায় অস্মিতা, সমরেশের চরিত্রে সৌরভ রায়, তমাল এবং অন্যান্য চরিত্রে সুমিতেন্দ্র। গল্প পাঠে আমি প্রত্যয়। দেখা হচ্ছে পরের এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।